তা যেমন বলেছিলাম যে লাইভে আসবো, তো এসে গেলাম। অন্তত একবার একজন হোক। লাইভ তো হই আগে, হই ততক্ষণ একটু চা খাই। দেখি লাইভে কে আসে না আসে। এখন কি কেউ আসছে না নাকি? মানে কেউ কি লাইভ, মানে লাইভ দেখার মতন কেউ নেই নাকি? হ্যালো। দুজন দেখছে। তো অ্যাজ ইট ইজ যেমন বলেছিলাম যে আমি লাইভ আসবো, তো এসে গেলাম। ভেবে তো ছিলাম বই নিয়ে বকবক করবো। আর সে কী বই নিয়ে, আগের দিন আমরা দাবার বই নিয়ে বকবক করেছিলাম, তো আজকেও একটা অদ্ভুত বই, অদ্ভুত কিন্তু সংস্কৃত বই, কিন্তু অদ্ভুত বই নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম। তো কিন্তু পড়তে 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 এমন একটা বই চোখে পড়ছি এই মুহূর্তে, সেটা হলো গিয়ে এটা, চৈতন্য শেষ কোথায়, রজতপাল বইচই প্রকাশনী থেকে বেরিয়েছে। এই এটা পড়তে গিয়ে জাস্ট টান্ড হয়ে যাচ্ছে। তো এটাকে নিয়ে বেশি কথা বলবো। তো তার আগে একটা ছোট্ট বই সম্পর্কে বলে রাখি যে আগের দিন যেমন দাবা খেলার উপর একটা সংস্কৃত বইয়ের কথা বলেছিলাম, তো আজকে একটা বই বলবো, সেটার নাম হলো গিয়ে সন্মুখকল্প। সে বইটার বিষয়বস্তু কী? কখনো এটা কি কল্পনা করেছেন যে একটা বই যে কিনা তোমাকে ক্রিমিনাল হতে শেখাচ্ছে? মানে আস্ত একটা গোটা পুঁথি, যেটা পড়ে তুমি যখন ক্রিমিনাল হচ্ছ, মানে কী করে একজন ভালো চোর হওয়া যায়, সে একটা ম্যানুয়াল, সে ম্যানুয়ালের অস্তিত্ব আমাদের সংস্কৃত সাহিত্যেও ছিল, বা এখনও দুটো কপি আছে। ঠিক আছে, দেখতে থাক। তো একটা হলো গিয়ে তার একমাত্র একটা কপি আছে কলকাতা এশিয়াটিক সোসাইটিতে। সেই বইটা হলো গিয়ে তার একটা বঙ্গানুবাদ বেরিয়েছে, একটু হোল্ড করে দেখাচ্ছি। এই হলো গিয়ে বইটা। না, উল্টো দেখাচ্ছে কিন্তু কিছু করার নেই। বইটা এই নাম দিয়েছেন অনুবাদিকা ডক্টর পুরী পুরী প্রিয়া কুণ্ডু। এই যে এ হলো বইটা, উল্টো দেখাচ্ছে, সেটা আমি কি করতে পারি দাদা বলো? এটার নাম নাম দিয়েছে চৌর্য সমীক্ষা। অনুবাদ হলো গিয়ে দুটো বইয়ের, না একটা বইয়ের, চৌর্য শাস্ত্র সন্মুখকল্পম বইটার নাম। এই বইটা লেখা হয়েছিল প্রাচীন ভারতে, যাতে একজন ভালো চোর হওয়ার প্রত্যেকটা ম্যানুয়াল কী করে করতে হয়, একজন ভালো চোরের ধর্ম কী হবে, কীরকম জায়গায় শীত কাটবে, কত প্রকারের শীত কাটা যায়, শীত কাটার যন্ত্রপাতি কী, সেগুলোর নাম কী, সেগুলো কী করে ইউজ করতে হয়, এত সব প্রসিডিওর শেখানোর জন্য এই বইটা লেখা হয়েছিল। আর তার কী কী শ্লোক পড়ে বেরোলে পরে চোর ধরা পড়বে না, কোন সময় বেরোলে ধরা পড়বে না, এই সমস্ত বিষয় নিয়ে এই বইটা লেখা হয়েছিল। তারপরে এই বইটা ছাড়া, মানে বইটা অনুবাদ করা ছাড়াও আর যে কাজ করেছিল এই পুরী প্রিয়া কুণ্ডু, এই বই, যার জন্য এই বইটা এত মোটা হয়েছে, সমগ্র সংস্কৃত সাহিত্য ঘেটে একটা জিনিস মানে দেখাতে চেয়েছিল যে আমাদের প্রাচীন ভারতে চুরি করাটা একটা মানে সফিস্টিকেটেড লেভেলে গেছিল গিয়ে, এবং সেটাকে নিয়ে রীতিমতো আলোচনা করা হতো। সে অথর্ব বৈদিক যুগ থেকে একেবারে আধুনিক সংস্কৃত নাটকের যুগ অবধি, মধ্যে তো মহাকাব্য পুরাণ এসব তো রয়েছেই। তাই সেই সব নিয়ে আজ তো একটা মোটা বই সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে বের করেছিল, যে প্রথম ভাগে সন্মুখকল্পের যে এডিশনটা আছে একমাত্র এশিয়াটিক সোসাইটিতে, তার অনুবাদ করেছিল। যদিও সম্পূর্ণ পুঁথি পাওয়া যায় না, অনেক পাতা অপভ্রংশ হয়ে গেছে, অনেক অক্ষর মুছে গেছে। তো তাই করে এত বড় যে একটা কাজ করেছিল,
করেছেন পুরীপ্রিয়া কুণ্ডু, এরকম একটা উদ্ভট বইয়ের ওপরে, এটা কাবিলে তারিফ। তো এটা হলো, এইটাই ছিল আমার আজকের বইয়ের বিষয়। কিছুটা হয়তো পড়ে শোনাতাম, কিন্তু এটা আর পড়ার, এটাকে নিয়ে আলোচনা করতে আমার বেশি আর মন চাইছে না। কারণ হলো গিয়ে একটাই, সেটা হলো গিয়ে এইটা বইয়ের নাম চৈতন্য শেষ কোথায়, লিখেছেন রজত কুমার পাল, যাকে আর্যদিগন্তের সিন্ধু সভ্যতার লেখক হিসেবে এখন অনেকেই, মানে যারা বাংলা বই নিয়ে চেঁচামেচি করে তারা জানে। বের করেছে বইচই পাবলিকেশন। আর এই বইটার বিষয় হলো গিয়ে চৈতন্য অন্তর্ধান রহস্য। এতদিন তাও বলতাম চৈতন্য মার্ডার মিস্ট্রি, কারণ এখন পড়ার পর চৈতন্য ডিসঅ্যাপিয়ারেন্স মিস্ট্রি বলাটাই মনে হয় বেটার হবে। তো এটাই এখন ভাবছি, এখন থেকে চৈতন্য ডিসঅ্যাপিয়ারেন্স মিস্ট্রি বলবো, চা খেতে খেতেই বলি, তখন লাইভই করছি, ভিডিও বানাচ্ছি না। জামশেদ না, হ্যাঁ দাদা ভুলিনি, একদম ভুলিনি। এর পরের বার যখন ঢাকায় যাব তখন অবশ্যই জানিয়ে যাব যা হেল্প করেছিলে, বাপরে বাপ। তো যাই হোক, ব্যাক টু দ্য টপিক। এই যে কলকাতা বইমেলা গেল, এই কলকাতা বইমেলা আশেপাশে টোটাল 3টে বই কিনেছি, যেটা টোটালি চৈতন্য ওরিয়েন্টেড। প্রথম বই অভিযান পাবলিকেশন থেকে বেরিয়েছে, মিথের মানুষ শ্রীচৈতন্য, এই যে লেখক বসন্ত লস্কর। এবারে এই বইটা মানে চৈতন্যদেবের নবদ্বীপ লীলা, ঠিক জন্ম থেকে উনি যবে চাঁদকাজি উদ্ধারের পর যখন উনি সন্ন্যাস নিলেন ততদিন অবধি সম্পূর্ণ যে বক্তব্য, মানে ঘটনাগুলি রয়েছেন তাকে একবারে নির্মোহভাবে আলোচনা করেছে। এবারে যে এই বইটা শেষ করেছি, এই বইটা শেষ হয়েছে, 200 পাতার বই। এটা টানা তত্ত্ব করে পড়ে যাওয়া যায়। আর দ্বিতীয় একটা বই কিনেছি, সেটা হলো গিয়ে দেবশ্রী চক্রবর্তীর সেথায় চরণ পড়ে তোমার। দাম হলো গিয়ে 500 টাকা, 500 ভারতীয় মুদ্রায়। আর বের করেছে হাওয়াকল বলে একটা নতুন পাবলিকেশন আছে, নতুনও না আবার খুব বেশি নামজাদা পুরনোও নয়, মানে মধ্যবর্তী একটা পাবলিকেশন আছে তারা। ওনারও বক্তব্য, উনি চৈতন্য রহস্য তথা বিশ্বরূপের কি হলো এই নিয়ে ওনার বক্তব্য রেখেছেন। তো এটা এখনো খুলে পড়া হয়নি, পড়ব। কিন্তু যে দুটো বই, একটা হয়ে গেছে একটা হচ্ছে, তার মধ্যে রজত কুমার পালের বইটা, যেটা বইচই থেকে বেরিয়েছে, যেটা বেরিয়েছে এইটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। যারা শার্লক হোমস পড়েছেন তারা একটা তো জানে যে শার্লক হোমস থ্যাংক ইউ, মানে শার্লক হোমসটা একটা হিসেবে জোর দিতেন, সেটা হলো ডিডাকশন ক্ষমতা, মানে তথ্য জোগাড় করো, সেটাকে নিয়ে বিশ্লেষণ করো, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করো এবং ফলাফল প্রদান করো। এইবারে ঠিক একই প্রসেসে রজত কুমার পাল ডিসাইফার না, এই ডিসঅ্যাপিয়ারেন্স মিস্ট্রিতে একটা চেষ্টা চালিয়েছেন, ডিসঅ্যাপিয়ারেন্স মিস্ট্রি বা অন্তর্ধান রহস্য থেকে উন্মোচন করা। যদিও তুহিন মুখোপাধ্যায় স্পষ্টত বলে দিয়েই গেছেন তার চৈতন্যের শেষ প্রহর বইটাতে, যে আজকে এই 450-500 বছর পর, হ্যাঁ ভালো আছি, 450-500 বছর পর, মানে একেবারে কোট আনকোট করে বলে দিয়ে গেছেন যেটা এটাই হয়েছিল, এই ভার্ডিক্ট দেওয়ার ক্ষমতা কারণ নেই। তারা যাই বেরোক, যত বইই বেরোক, দ্যাটস আফটার অল একটা অ্যাজাম্পশন বেরোবে, ভার্ডিক্ট হতে পারবে না। কারণ একটাই, যে যদি এটা ভার্ডিক্ট হতে হয় তাহলে তার জন্য যেসব মানে আর্কিওলজিক্যাল কাজকর্ম করতে হবে, খোঁড়াখুড়ি করতে হবে, সেই সব জায়গা খুঁড়তে গেলে দু রকমের প্রবলেম। একটা হলে পলিটিক্যাল প্রবলেম হবে, তারপর হবে ধর্মের প্রবলেম। কেননা প্রত্যেকটা স্থান, বৈষ্ণবদের বলুন বা অন্য হিন্দু ধর্মের বলুন, সে যেভাবেই বলুন, কোনো না কোনোভাবে সেন্টিমেন্টালভাবে জড়িত। সেখানে যদি খোঁড়াখুড়ি করা হয় এবং শেষমেশ কিছুই না পাওয়া যায়,
তো একটা বড়সড় ক্ষতি হতে পারে, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু তারও পরে জাস্ট বিবলিওগ্রাফিক্যাল তথ্যকে অ্যানালিসিস করে এমন একটা ডিটেইলিং লেভেল চলে গেছে, মনে হচ্ছে মাঝে মাঝে যে আগের দিনে সেটা লিখেছিলাম, মনে হচ্ছে যেন শার্লক হোমস ইসকনের নাম দিয়েছে রিটায়ার্ডের পর, তারপর মানে কি বলছে আর ডিসঅ্যাপিয়ারেন্সের গন্ধ পেয়ে নিজেই পড়াশোনা শুরু করে তারপর জার্নাল লিখছে। মানে এতটাই সুন্দরভাবে এত ডিটেইলভাবে করেছে, এমন এমন তথ্য দিয়েছে মনে হচ্ছে কি লেখক স্বয়ং ওই দিন ওই মুহূর্তে ওই সব ঘটনা নিজের চোখে ঘটতে দেখেছে, এতটাই ডিটেইল। এবং শুধু যে মানে একজন শুধু ভিউয়ারের নজর দিয়ে মানে অপরাধের অ্যাঙ্গেল থেকেও দেখেছে যে অপরাধ করতে গেলে অপরাধীর দ্বারাই সম্ভব, মানে যেসব ঘটনা ষড়যন্ত্রকারীদের আপনার কাছে কী মানে থ্রিলার বা ঐতিহাসিক কোন বিষয় থেকে কোনো বিষয় নিয়ে লেখার সময় রাজনীতি কিংবা ধর্মকে প্রভাবিত করে কি না, এবারে কে লিখছে তার ইনটিউশন কি, তার পড়াশোনা কি, তার উপর ডিপেন্ড করছে দুবাইয়ের। থ্রিলার বা ঐতিহাসিক কোন বিষয়টাকে সে কোন নজর দিয়ে দেখছে সেটার উপরে ডিপেন্ড করছে। এই তোমার প্রশ্নের যে উত্তর সেটা এই চৈতন্যকে নিয়ে পড়াশোনা শুরু করো, খানিকটা তুমি পেতে পারো। কারণ চৈতন্য হলো গিয়ে রাজনীতি, আমার কাছে শ্রী চৈতন্য রাজনীতিবিদ। এবং আমি যেটা বিশ্বাস করি যে চৈতন্যদেব এবং তার গুরুদেব যে অদ্বৈত আচার্য, তার যে সম্পর্ক সেটা একমাত্র ডিফাইন করা সম্ভব চন্দ্রগুপ্ত আর চাণক্যের যে সম্পর্ক তার সাথে। এই যে ডেফিনেশনটা, এই যে দুটো বই, এই চৈতন্য শেষ কোথায় রজত কুমার পালের লেখা আর মিথের মানুষ শ্রী চৈতন্য বসন্ত লস্কর, দুজনই তাদের মতন করে এটা বলেছেন। চৈতন্য অদ্বৈত সম্পর্ক ডিফাইন করতে গিয়ে চন্দ্রগুপ্ত চাণক্য এই ওয়ার্ড দুটাকে ইউজ করেছেন। একজন উপন্যাস লিখেছেন তাই হয়তো একটু আড়ালের মাধ্যমে বলেছেন, একজন তো স্ট্রেট কাট বলেছেন যে এই সম্পর্কে এইরকমই। তো যেটা বলছিলাম যে এতটা ডিটেইল কোনো এর আগে বইতে পড়ি, যার জন্য দীর্ঘদিন ধরে মানে জয়দেব মুখোপাধ্যায়, তারপরে আরও যারা রয়েছে, মালি বুড়ো, দেবাশিস পাঠক, তুহিন মুখোপাধ্যায়, মূল কিছু আকর গ্রন্থ পড়া সৌভাগ্য হয়েছিল। সেগুলো পড়ার পর বেসিক স্টোরি লাইন বলতে যেগুলো বলে সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা সত্ত্বেও রজত কুমার পালের বইটা পড়তে আমার এত সময় লাগছে, মানে এতটা ডিটেইলিং, একেবারে মনে হচ্ছে ভদ্রলোক একেবারে মধ্যযুগেই চলে গিয়েছিলেন যখন এই বইটা লিখছেন, যখন নোটগুলো লিখছেন। টাইম ট্রাভেল করা যাকে বলে, এতটাই ডিটেইলডভাবে উনি বলছেন। এবং খুব এবার জানি না এবারে এই বইয়ের লেখিকা আবার কী মতবাদ দিয়েছেন, হয়তো উনি খুনটাকেই করেছে বা অন্য কিছুকে করেছে, বা কী করেছে সেটা তো না পড়লে বোঝা যাচ্ছে না। এই হলো গিয়ে আমার লকডাউনের দিন কাটছে। আর চৈতন্য রহস্য খুলতে যদি মুখ মরে যাচ্ছে তো সিনেমা দেখছি, যেটা আগের দিনও বললাম যে একটা গোটা দিন কোনো বই পড়িনি, টানা সিনেমা দেখেছি, তবে একটা দুটো না, 3-5টা, প্রায় 5টা তো বলছি, মাঝে অনেকগুলো মানে ওয়েব সিরিজ আছে, সেগুলোকে আর বলবো না। উল্লেখযোগ্য যে সিনেমাগুলো আমার চোখে ভালো লেগেছে চলে গিয়ে বদলা দেখেছি, যদিও দেখলাম ওটা একটা বিদেশি গল্পের মানে কোট আনকোট টোকা। তো এই সিনেমার কথায় মনে পড়লো, মানে এই বইটাতে প্রচুর প্লট টুইস্ট আছে, মানে এত সূক্ষ্মভাবে আলোচনা করতে গিয়ে একটা ঘটনায় বিভিন্নভাবে দেখানো হয়েছে, একটা দিনকে বিভিন্নভাবে দেখার চেষ্টা করেছেন ভদ্র, যাতে মনে হয় যেটা দুর্ধর্ষ সিনেমা হতে পারে। মানে এত প্লট টুইস্ট, একই ঘটনাকে এতবার করে দোমড়ানো মোচড়ানো পরিবর্তন করতে এমনভাবে দেখানো হয়েছে যে এটা নিয়ে একটা ভালো সিরিজ হতে পারে। সে এবারে যদি ভিজুয়াল সিরিজ হয় তাহলে বলবো প্রচুর অনুগ্রহ করে যদি কিছু অংশ পাঠ করে শোনানোর মতন বিশ্লেষণ এখন আমি করতে পারিনি। আমি নিজেই পড়ি, মানে 5খানা চ্যাপ্টারের বই,
তো মাত্র আমি আড়াইখানা চ্যাপ্টার কমপ্লিট করতে পেরেছি। তো আমি এখনই পাঠ করে শুনে আমার বিশ্লেষণ ক্ষমতা দেখানোর আমার ক্ষমতা নেই। আর আমি ঠিক করেছিলাম কিছুই বলবো না, কিন্তু এই লেখক বলতে বাধ্য করাচ্ছেন। সো আরও প্রায় 500 পাতা শেষ করি, অন্তত 3টে বই শেষ করে এই 3টে বইয়ের মিলিঝুলি একটা বিশ্লেষণ করার ক্ষমতা দেব, যে কারটা কীরকম, কারটা কীরকম, কারটা কীরকম। এ হলো গিয়ে আমার এখন পর্যন্ত বক্তব্য। তো যেটা বলছিলাম, আবার তো কথা বলতে গিয়ে ভুলে যাই। এত সুন্দর প্লট টুইস্ট যে একটা সিনেমা হওয়া উচিত। যদি কনানড্রাম থেকে গুমনামির মতো সিনেমা হতে পারে, ওটাও একটা রহস্য। এবং কি আশ্চর্য সমাপতন, যেটা রজত কুমার পাল প্রথমেই বলেছেন যে দুজন বাঙালি, দুজনেরই ওড়িশায়, একজন কর্মভূমি ওড়িশা, একজনের জন্মভূমি ওড়িশা, দুজনেই রেভলিউশনারি, দুজনেই তার সময় বলতে গেলে সমগ্র ভূখণ্ডকে একেবারে কাঁপিয়ে রেখে দিয়েছিল। কেননা আমি সেটাকে পরে চিন্তা করে দেখলাম যে চৈতন্যদেবের যে সময়কাল, তাতে পুরী নবদ্বীপ থেকে শুরু করে সমগ্র ওড়িশা, দক্ষিণ ভারত, মহারাষ্ট্র, কিছু কিছু ক্ষেত্রে আসাম, সিলেট, এই পুরো অঞ্চলটা কভার করা। আর নেতাজির সময় ভারত, জাপান, ব্রিটেন, এই পুরো ব্যাপারটাকে কভার করা প্রায় একই। জার্মানি, জাপান, বেজিং, যতগুলো উনি কভার করেছেন, ভুলভাল বলে গণ্ডগোলে পড়তে চাইছি না, একই ব্যাপার। আবার অদ্ভুতভাবে উনিও ডিজাপিয়ারে, ওনার মৃত্যু রহস্যটাকে মৃত্যু না ডিজাপিয়ার, এটাকে নেতাজি এই জন্য নেতাজি অন্তর্ধান রহস্য বলছে। হ্যাঁ, এটা একটা রহস্য যে করোনার মধ্যে চুল কাটলাম কি করে, সেটা তাহলে এখানেই বলে দিচ্ছ, করোনার মধ্যে চুল কাটলাম কি করে। পাড়ায় যত দাদারা ছিল, তারা যে সেলুনে চুল কাটি, সেই সেলুনের লোককে আমাদের বাড়িতেই ডেকে আনা হয়েছিল। 2-5 পয়সা বেশি দেওয়া হয়েছে, সে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে সবাইকে ছোট 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 করে কেটে দিয়ে গেছে। এই হলো গিয়ে আমার চুল কাটার রহস্য করোনার মধ্যে। যদিও আমার একেবারে বলতে গেলে লম্বা একটা হয়ে গেছিল, খুব খারাপ অবস্থাও চলছিল, মাথা ব্যথা, শরীর খারাপ, মাথা ব্যথা সবই চলছিল চুল না কাটার জন্য। আর তাও যা পড়েছি, তাতে অন্তত আমার ক্ষেত্রে একটা কথা বলতে পারি, চৈতন্যকে নিয়ে যে আপামর বাঙালির যেটা ভাবধারা রয়েছে, যে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত মহাপ্রভু হলেন গিয়ে একটা এইরকম ব্যক্তিত্ব, ধর্মের নামে প্রথম কথা এবং শেষ কথা। সেইখানে দাঁড়িয়ে আমার একটা তো ভুল ধারণা ভেঙেছে যে নিত্যানন্দ, নিমাই, অদ্বৈত এরা তুখার পরিমাণের রাজনীতিবিদ, তুখার পরিমাণে, এনারা যা রাজনীতিশাস্ত্র বুঝতেন, সেই সময়ে আর কেউ অত রাজনীতিশাস্ত্র, অত প্রখরভাবে রাজনীতিশাস্ত্র বুঝতেন কি না, এটা একটা আশ্চর্য। এবং ওনাদের ভৌগোলিক জ্ঞান, ধর্মীয় ভৌগোলিক জ্ঞান, সব ভৌগোলিক জ্ঞান যে কতটা প্রগাঢ় ছিল, বিশেষ করে অদ্বৈত আচার্য, যিনি এই পুরো ব্যাপারের মাস্টার মাইন্ড। এটা অনেকে মানবে, অনেকে মানবে না, কিন্তু কম তো বই পড়লাম না, সেই এতগুলো বই পড়তে 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 একটা তো ধারণা হয়েছে যে উনি অবশ্যই মাস্টার মাইন্ড ছিলেন। নইলে শান্তিপুরে বসে এত বড় বৈষ্ণব আন্দোলনকে চালানো ইজ নট সো ইজি থিং। দেখি আফটার অল কী হয়। আর চৈতন্য মহাপ্রভু লোকটাও অত সোজা সাপটা লোক ছিলেন না, অনেক রহস্য ওনার জীবনে আছে, যেটা আস্তে 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 হাওয়া হচ্ছে। যে কথা বলতে বলতে ভুলে গেলাম চা খেতে গিয়ে, যে কনানড্রামকে নিয়ে যদি সিনেমা হতে পারে, কনানড্রাম বেস করে যদি গুমনামির মতো সিনেমা হতে পারে, তো এই বইটাকে নিয়েও, বিশেষ করে এই যে এই বইটাকে নিয়েও কোনো একটা সিরিজ হওয়া উচিত আমার মতে হয়। সেটা তোমার অডিও ভিজুয়ালি যে হতে হবে এটা আমার মনে বলি না, বিশেষ করে কারণ অডিও ভিজুয়াল করতে গেলে যথেষ্ট ইকোনমিক্যাল একটা ব্যাপার হয়।
তো আফটার অল এখন তো অনেকে পডকাস্ট সিরিজও করছে, পডকাস্ট সিরিজ দিয়েছে যেটা অসাধারণ। প্রত্যেকটা তথ্যকে লেখকের সামনে দিয়েছে, পাঠকের সামনে দিয়েছে, যেটা পুরো হিচককের টাইপের করেছে। 10 দুগুণে 20 বলে একটা গল্পের সিরিজ পড়েছিলাম, সেখানে না নিজেই করো 10 দুগুণে 20 না নিজেই করো গোয়েন্দাগিরি, কি এই দুটো নামের একটা হবে ওই বইটার নাম। সেখানে 6টা না 7টা গল্প এমনভাবে লিখেছিলেন যে প্রত্যেকটা তথ্য যেটা দিয়ে রহস্যকে সলভ করা যায়, প্রত্যেকটা তথ্য পাঠক আগের থেকেই বুঝে জানার ক্ষমতা ছিল। যদি ভালো করে ডিটেইলে পড়ে তো পাঠক গল্প শেষ হওয়ার আগেই অপরাধীকে খুঁজে পাবে। এটা ছিল ওই হিচককের গল্পর বলার স্টাইল। তো সেইখানে দাঁড়িয়ে রজত কুমার বলো ঠিক একই প্রসেস নিয়েছে, একই প্রসেস। প্রত্যেকটা তথ্য একেবারে একাধিকবার বলেছে, এবং অনেকেই বইটাকে রিপিটেশনের দোষ দিচ্ছে। আমার মনে হয় না যেখানে রিপিটেশন হয়েছে, রিপিটেশনের বদলে ঠিক আমার প্লট হারানোর একটা ভয় থাকতো, যে রিপিটেশন হয়েছে বলে প্লট হারায়নি। এখানে রিপিটেশনের মজার কাজ করেছে, যে পাবলিককে আবার সে 10 পাতা পিছিয়ে বা 20 পাতা পিছিয়ে পড়তে যেতে হয়নি, যেইটুকু দরকার রিপিট হয়ে ওইখানেই পাওয়া গেছে। এটা এত মোটা বইয়ের একটা অনেক বড় আমার কাছে একটা প্লাস পয়েন্ট লেগেছে। সবাই মাইনাস পয়েন্ট বলছে, এটা আমার এখানে প্লাস পয়েন্ট লেগেছে, যে মানে পাবলিককে পুরনো চ্যাপ্টার খুলতে আর নতুন করে হয়নি, জাস্ট যেটুকু দরকার মানে পাঠক পড়ে নিয়েছে, ওইখানেই পড়ে নিয়েছে, ভাবতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা ক্লু আছে, বা যার ডিটেইলে দরকার সে আবার রিপিট গিয়ে পড়তে পারে, যার ডিটেইলে দরকার। কিন্তু যেটা সবচেয়ে মজার হলো গিয়ে মগজ খাটানোর যে ব্যাপারটা, এটা কিন্তু দিয়েছে, যেটা আর কোনো চৈতন্য অনুসন্ধানকারী কোনো মতে দেয়নি। না মালিপুরও দিয়েছে, না তন্ময়বাবু তুহিনবাবু দিয়েছে, রজতবাবু মগজ খাটানোর কিন্তু জায়গাটা দিয়েছে। প্রথমেই 12 থেকে 14খানা বইয়ের একটা লিস্ট খাড়া করেছে, যে ভবিষ্যতে যদি কেউ এই বই পড়ার পরেও চৈতন্য রহস্যে নামতে চায়, তার কটা বই তার পড়তেই হবে, সেটার একটা লম্বা লিস্ট দিয়েই দিতে বইয়ের প্রথমে। তো এটাকেও আমি ইউটিউবে দেব। এর আগে যারা আমার ভিউয়ার আছে তারা জানে চৈতন্যের অন্তর্ধান রহস্যের উপর একটা মোটা বইয়ের লিস্ট করেছিলাম। চৈতন্য অন্তর্ধান রহস্যের উপর লেখা বইয়ের একটা আমি ভিডিও করেছিলাম। তো এই ভিডিওটা যেহেতু আমি ইউটিউবেও দেব, তো একটা বইয়ের লিস্ট বলি, যে একজন যিনি ভবিষ্যতে চৈতন্য অন্তর্ধান নিয়ে বা চৈতন্যের যে কোনো কিছু নিয়ে পড়তে তাদের ইচ্ছে জন্মাবে, তাদের কি বই পড়া একদমই উচিত, মানে অবশ্যই উচিত। এরকম 42টা বইয়ের উনি লিস্ট দিয়েছে, 42টা বই। একেবারে প্রথম পাতাতেই দিয়ে রেখেছে। তো এই জায়গাটা আমি একটু পড়ে শোনাতে চাইছি, যে ঠিক কতগুলো বই উনি পড়ে নিয়ে তবে গিয়ে ইনি শুরু করেছেন। বাংলা ও সংস্কৃত গ্রন্থের তালিকা: মুরারি গুপ্তের করচা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। মুরারি ছিলেন নবদ্বীপের আচার্য গঙ্গাদাসের তোলে চৈতন্যের সহপাঠী। তো বেশি ডিটেইলে যাব না। প্রথম বই হলো কি মুরারি গুপ্তের করচা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। দ্বিতীয় হলো চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস। এটা অসাধারণ একটা চৈতন্য জীবনী গ্রন্থ, এবং এই বৃন্দাবন দাসের নিয়ে অনেক রহস্য আছে। চৈতন্যর জীবনী নিয়ে ঘাটতে গেলে বৃন্দাবন দাস একটা অনেক বড় রহস্যের নাম বলতে হয়। তৃতীয় বই হলো কি চৈতন্য মঙ্গল জয়ানন্দ। চতুর্থ, এটা যারা একটুখানি একটা বা দুটো বই এই নিয়ে শেষ করেছে তারা এই বইয়ের নাম জানেন।
4 চৈতন্য চন্দ্রোদয় নাটক কবি কর্ণপুর। 5 চৈতন্য চরিতামৃতম মহাকাব্য কবি কর্ণপুর। বৈষ্ণব লীলামৃত মাধব পট্টনায়ক। শ্রী শ্রী চৈতন্য মঙ্গল লোচন দাস। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ। এইটার পুরোটা পড়তে হবে। বাঙালি বৈষ্ণব সমাজে সবচেয়ে আলোচিত ও পঠিত গ্রন্থ। এই বইটি একমাত্র মানে আকর গ্রন্থ। একটু হোল্ড করুন, দেখাচ্ছি আমার কপিটা, একটু দেখাচ্ছি। এটা আমার ঠাকুরদা তার গুরুদেবের নির্দেশে কিনেছিলেন, বের করেছিলেন। এটা হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের এবং সুবোধচন্দ্র মজুমদারের সম্পাদনায় দেব সাহিত্য কুটির থেকে বেরিয়েছিল, যতদূর মনে পড়ছে এই মুহূর্তে। হ্যাঁ, দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড। সেই সময় দাম ছিল 12 টাকা। আর ডেট একটা সই ছিল ঠাকুরদার, সেখান থেকেই ডেট পেয়েছিলাম, কিন্তু এখন না, ডেট নেই, ডেট পাইনি, ভুল রেখেছিলাম। আমার বাড়ির ঠিকানা লেখা ছিল ওটা। তো এই বইটা বারংবার খুলতে হচ্ছে চৈতন্যকে নিয়ে জানতে গেলে, বিশেষ করে ওনার মানে নবদ্বীপ লীলা, ওড়িশা লীলা, মানে নীলাচল লীলা বা ওড়িশা লীলাকে জানতে অত এই বইটা দরকার নেই, কিন্তু মানে নবদ্বীপ লীলাকে জানতে গেলে এই বইটা অবশ্যই দরকার। তো আবার বইয়ের লিস্ট পড়াতে ফেরত চাই। তারপর হলো গিয়ে শ্রী চৈতন্য করচা গোবিন্দ দাস। এই বইটার একটা বাংলা অনুবাদ কলকাতা থেকে বেরিয়েছিল এবং সৌভাগ্যবশত সেই বইয়ের একটা কপি আমার কাছে রয়েছে, আমি পড়েছি। মানে এই যে চৈতন্য করচা বা যাকে ওড়িয়াতে বলছে চৈতন্য চকরা, এই বইটার একটা অদ্ভুত ব্যাপার হলো গিয়ে ওনার নীলাচল লীলার অনেক অজানা তথ্য পাওয়া যাচ্ছে এই বইটা থেকে, যেটা আমাদের বাঙালি লেখকদের চৈতন্য ভাগবতম বা চৈতন্য ভাগবতম একটা অন্য বই রয়েছে, সে বাদ চৈতন্য ভাগবত বা চৈতন্য চৈতামৃততে পাওয়া যাচ্ছে না। 10 নম্বর বই হলো গিয়ে অদ্বৈত প্রকাশ বইটা রয়েছে, পড়া হয়নি, পড়বো। তা একটু দেখিয়ে দিব এটা কেমন দেখতে। এই হলো গিয়ে চৈতন্য অদ্বৈত প্রকাশ বইটা, যেটা মানসী প্রকাশনী থেকে বেরিয়েছে, পাতাবাহারে পাওয়া যায়। আর দাম হলো গিয়ে কত, 150 টাকা। যারা অদ্বৈত আচার্যের জীবনী সম্পর্কে কোনো বই পড়তে চান তো এটা তাদের মাস্ট রিড। ঈশান নাগরের অদ্বৈত প্রকাশ, মানে this is the main mastermind behind all the thing. He is the mastermind. So ওনার জীবনীও জানা উচিত। মাস্টারমাইন্ড চাণক্য জীবনী সেই মতো পাওয়া যায় না, কিন্তু ওনার জীবনী পাওয়া যায়। শূন্য সংহিতা অচ্যুতানন্দ, এটা হলো 11 নম্বর বই। 12 নম্বর বই হলো গিয়ে চৈতন্য ভাগবত। এটা একটা অন্য চৈতন্য ভাগবত, যেটা বৃন্দাবন দাস লিখেছে সেটা নয়। ইনি চৈতন্যদেবের ওড়িয়া শিষ্যদের মধ্যে একজন, ঈশ্বর দাস তার নাম। জগন্নাথ চরিতামৃত দিবাকর দাস, এটা একটা ওড়িয়া বই। না, ওড়িয়া বই কিনা ভাষাগতভাবে এখন বুঝতে পারছি না, বাদ। 14 নম্বর বই হলো শ্রী শ্রী ভক্তি রত্নাকর নরহরি চক্রবর্তী। 15 নম্বর হলো কি চৈতন্য ভাগবত শ্রী বৈষ্ণব চরণ মাদলাপাজি, মানে জগন্নাথ মন্দিরের ডায়েরি এটা। হরিভক্তি বিলাস
সনাতন গোস্বামী। আর মাদলাপাজিরও একটা বাংলা পাওয়া যায়, দাঁড়ান দেখাচ্ছি। আজকে যেমন লাইভই করছি, তো ওটা ওই বইটা একটু দেখিয়ে দিই, একটু খুঁজতে হবে, এই জন্যই তো দেরি হচ্ছে। না, পেলাম না বইটা, যদি পরে পাই তো পরে কোনো ভিডিওতে দেখাবো, কারণ চৈতন্য নিয়ে ভিডিও হয়তো এই শুরু হলো, শেষ হলো না, চলবে। এই নিয়ে বই, এই নিয়ে আলোচনা চলবে, তখন মানে বিস্তারিতভাবে সব জানাবো, যতগুলো বই আমার হাতে রয়েছে এই মুহূর্তে। তো ওটা বের করেছিল সাহিত্য একাডেমি বঙ্গানুবাদে। হরিভক্তি বিলাস সনাতন গোস্বামী, গোবিন্দ দাসের কর্চা, হলো 18 নম্বর বই। 19 নম্বর বই হলো গিয়ে গৌরপদ তরঙ্গিনী। 20 নম্বর নরোত্তম বিলাস নরহরি চক্রবর্তী। 21 নম্বর বই হলো নিত্যানন্দ প্রভুর বংশবিস্তার বৃন্দাবন দাস। পাঠ পর্যটন অভিরাম ঠাকুর। পড়তে খুব অসুবিধা হয়, মানে নিজের থেকে বলবো তাও ফ্লুয়েন্টলি বেরোয়, কিন্তু পড়তে গিয়ে আমার খুব অসুবিধা হয়। প্রেম বিলাস নিত্যানন্দ দাস। বাসুদেব ঠাকুরের পদাবলী। ভক্তমাল কৃষ্ণদাস বাবাজি। চৈতন্য বিজয় চূড়ামণি দাস। শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধান হরিদাস দাস। চৈতন্যের দিব্য জীবন বিষ্ণুপদ পাণ্ডা। এইবারে সব আকর গ্রন্থের পরে আলোচনা গ্রন্থে চলে এসেছে। চৈতন্যবদান সুকুমার সেন। বৃহৎবঙ্গ দীনেশচন্দ্র সেন। শ্রীরাধার ক্রমবিকাশ দর্শনীয় সাহিত্যে শশীভূষণ দাশগুপ্ত। চৈতন্য চরিতের উপাদান বিমান বিহারী মজুমদার। এই একটা মাস্টার পিস বটে, একটুখানি পড়া সৌভাগ্য হয়েছিল, মানে এত বই নামিয়েছি পিডিএফ থেকে, 10 পাতা পড়ে অন্য বইতে চলে গিয়েছিলাম, তারপর আর খুঁজে পাচ্ছি না, আবার নাম খুঁজতে হবে। চৈতন্য জীবন কথা বিজিত কুমার দত্ত। পুরুষোত্তম শ্রীচৈতন্য শান্তিকুমার দাশগুপ্ত নির্মল নারায়ণ গুপ্ত। বঙ্গে বৈষ্ণব ধর্ম রমাকান্ত চক্রবর্তী। বইটা রয়েছে ওই দিকে কোথাও রয়েছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু এখনো পড়া হয়ে ওঠেনি, কিন্তু পড়বো, অবশ্যই পড়বো। তারপরের বইটা তো বিখ্যাত, কাহা গেলে তোমা পাই জয়দেব মুখোপাধ্যায়। শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য মালিপুর। আর শ্রী গৌরাঙ্গ প্রফুল্ল কুমার সরকার। শ্রীচৈতন্য অনন্ত জীবনের সত্যান্বেষণ দুর্গাবত চট্টোপাধ্যায়। চৈতন্যের শেষ প্রহর তুহিন মুখোপাধ্যায়। লোকায়ত শ্রীচৈতন্য তুহিন মুখোপাধ্যায়। পার্শ্বিকের বৈষ্টমী সোমব্রত সরকার। এই একটা বই বটে, মানে এই বইটা তথাকথিত মানে নিমাই প্রেমিকরা যে কিভাবে নেবে, এটা ডবল অ্যাপোস্ট্রফির মধ্যে জিজ্ঞাসা চিহ্নের মধ্যে রয়েছে। তো এটা যে হলেও হতে পারে, বা এর অনেক এভিডেন্স আড়ালে আবডালে দিয়ে গেছে, যে হরিভক্তিরও মানে বৈষ্ণব নাম গানের ছাড়াও আরেকটা ওনার সাধন পদ্ধতি ছিল। আর তাছাড়া ইংরাজির বইয়ের লিস্ট এগুলো। দ্য চৈতন্য মুভমেন্ট, এ স্টাডি অফ বৈষ্ণবিজম ইন বেঙ্গল, এম.এল. কেনেডি। হিস্ট্রি অফ মেডিয়েভাল বৈষ্ণবিজম ইন ওড়িশা, প্রভাত মুখার্জি। হিস্ট্রি অফ চৈতন্য ফেইথ ইন ওড়িশা, প্রভাত মুখার্জি। An early history of Vaishnava faith and movement in Bengal, Sushil Kumar De.
দ্য পঞ্চশাখাস অফ ওড়িশা চিত্তরঞ্জন দাস, অ্যান্টিকুইটি অফ ওড়িশা রাজেন্দ্রলাল মিত্র, হিস্ট্রি অফ ওড়িশা রাখাল দাস ব্যানার্জি, হিস্ট্রি অফ ওড়িশা এইচ কে মাহতাব, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া ডক্টর আর সুব্রমণ্যম, সালুভা ডাইনেস্টি পি শ্রী রাম শর্মা। 42টা বই শুধু বাংলা আর সংস্কৃত মিলিয়ে, আর ইংরাজি বই 10টা, তাছাড়া আরও দুটো ব্লগের নাম বলে সেটা বলবো না। তো এতগুলো বই শুধু আকর গ্রন্থ হিসেবে উনি পড়েছেন। তাছাড়া আরও অনেক বইয়ের উল্লেখ ভেতরে ভেতরে রয়েছে, যেমন বাংলা সাহিত্যে শ্রীচৈতন্য, একটা আমাদের লাইব্রেরিতে একটা দুষ্প্রাপ্য বই পেয়েছিলাম, মানে চৈতন্যের প্রভাব, ভারতীয় সাহিত্যে শ্রীচৈতন্য, চৈতন্যের প্রভাব যে কতভাবে ভারতের বাংলা সাহিত্য ছাড়াও ওড়িয়া এবং বাংলা সাহিত্য ছাড়াও যে কতগুলো ভাষাতে উনি গেছিল, প্রভাব পড়েছিল, এটা ওই বইটাতে প্রমাণ করে দিয়ে দিলেন ভদ্রলোক, সেটারও উল্লেখ ভেতরে রয়েছে। তো কোনো রকমের আরও তো অনেক বই যেগুলো, এগুলো তো একটা আকর গ্রন্থ, যেগুলো পড়লে পরে যে কোনো লোক অ্যাজ এ স্টার্টার প্যাক, ইংরেজিতে যাকে বলে স্টার্টার প্যাক, সে স্টার্টার প্যাক বলতে পারেন এই 52খানা বই, যে শুরু করতে গেলে পড়তে হবে। এবং এক একটা বই থানিটের সাইজের, মানে এক জন্মে শেষ হবে না, হবে না কেন, হবে অবশ্যই, এবং প্রচুর সময় লাগবে, প্রচুর। আর সেই বই পড়ে তাকে এই লেভেলে ডিটেইলিং, যদি কোনোদিন কোনো রকম হয়, এই বই যারা পড়বেন তারা তো বুঝবেন, যদি বই ছাড়াও আর কোনো মিডিয়াতে এটাকে নিয়ে আলোচনা হয়, নাটক হয় বা সিনেমা হয়, আমি তো বলবো রেডিও নাটকের জন্য এটাকে ওজন দেবো বেশি, কারণ এইরকম ডিটেইলিং সিনেমায় নামানো এক কথা অসম্ভব। কিন্তু চোখ কপালে উঠে যাচ্ছে যে এইরকম ডিটেইলিংও করা যায়, যার জন্য আমিও কম দিন ধরে কম বই এই বিষয় নিয়ে পড়িনি, বেসিক স্টোরি লাইন ভালোভাবে জানি, কে কি বলেছে সেটাও জানি, তারপরেও অনেক বেশি পরিমাণ চিন্তার খোরাক দিয়ে রেখেছেন এটাতে। এখনও তো সবে মাত্র 216 পাতায় দাঁড়িয়ে 368 পাতার বই, এখনও ভাবাচ্ছে। এবং সবচেয়ে অদ্ভুত কথা, এখন যে চ্যাপ্টারে দাঁড়িয়ে রয়েছি, সেটা হলো গিয়ে 3 নম্বর চ্যাপ্টারে 17 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ের 17 নম্বর সাব অধ্যায়, নাম দিয়েছে সেই দিন গর্ভগৃহে। এটা পড়তে আসলে বোঝা যাবে, কেউ যেখানে বলতে পারছে না যে চৈতন্যদেব যখন লাস্ট দিন গর্ভগৃহে ঢুকেছিলেন সেখানে এক্স্যাক্টলি কি হয়েছিল, এক্স্যাক্টলি সব আড়ালে আবডালে বলে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে জাস্ট ডিডাকশনের মাধ্যমে একটা খুব প্রবাবিলিটি সম্পন্ন একটা জিনিস বলার চেষ্টা করেছেন ভদ্রলোক। কিন্তু ওই যেটা দিয়ে শুরু করেছিলাম প্রথমে, যে যাই বলি না কেন, যাই করি না কেন, যতটাই সেটা বিজ্ঞানসম্মত হোক না কেন, ওটা শেষমেশ একটা জোরালো অনুমানই থাকবে। এটি একটা দুঃখের কথা, কেননা এই 450 বছর পরে এমন অনেক জায়গা রয়েছে যেগুলোকে আর হয়তো খোঁড়া উচিত নয় বা খোঁড়া সম্ভব নয়। কারণ আজকে ধরুন সিলেট বা আসামে তাও গিয়ে কিছু করা যাবে, যেটা আমাদের বাংলাদেশে চলে গেছে, যে শ্রীহট্ট বা সিলেট অঞ্চল, সেখানে গিয়ে তো কিছু খোঁজ খবর করা যাবে না। কিন্তু ওনার সিলেটে গিয়ে ওনার কাজকর্মের সাথে ওনার জীবনে অনেক বড় একটা অংশ জুড়ে আছে। ওনার ভবিষ্যৎ জীবনের অনেকটা অংশ সিলেটে ওনার ভ্রমণটা জুড়ে রয়েছে, ওখানে গিয়ে ওনার পড়াশোনা, ওখানে ওনার গিয়ে যেসব কাজকর্ম হয়েছে সেটা রয়েছে। তারপর আজকে সেগুলো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। তারপরে সবচেয়ে বড় অবাক করা কাণ্ড কথা হলো, যেটা তৎকালীন ওড়িশার, আজকের বাংলা, তৎকালীন দক্ষিণ ভারতের কমপ্লিট
জিও পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। তৎকালীন ওড়িশা কতদূর ছিল, সেখানে কি ছিল, বা তার কি এভিডেন্স এখনও আছে, সেগুলোকে আদৌ সত্যি কি না, এবং অনেক ব্যাপার আছে যেটা পলিটিক্যালি করা সম্ভব না আজকে থেকে। তো এত কিছুর পরেও যেটুকু পড়েছি এটা একটা মাস্টারপিস। যদিও এর থেকে হয়তো জোরালো কোনো তথ্য এখানে দিয়ে রেখেছে এই নতুন লেখিকা, আমি জানি না উনি কি দিয়েছেন। তাই আবারও লাইভ আসবে, এবং বলতে গেলে এই বিষয়ে লাইভ আসা বা ভিডিও করা শুরু হলো, শেষ হলো না। এর আগে করেছি, এখন করলাম, আবারও করব। এর রহস্য সমাধান হওয়ার নেই, এই নিয়ে আমার ইন্টারেস্টও শেষ হওয়ার নেই, এ চলবে। কিন্তু এত কিছুর পরেও একটা খুব আনন্দ লাগছে যে চৈতন্য বলতে গেলে যে আলাভোলা ব্যাপার, যেটা দিনকে দিন সেটার থেকে মানে ধুলো সরছে, এবং ওনার রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক চিন্তাধারার যে ব্যাপারটা, উনি যে এখন ক্ষুরধার রাজনীতি শাস্ত্রবিদ ছিলেন, এবং যাকে স্ট্র্যাটেজিস্ট বলা যায়, এবং ওনার যে প্রত্যেকটা পদক্ষেপ যে একেবারে সুচারুভাবে মানে পূর্ব পরিকল্পিত ছিল, এটা দিনকে দিন এটা হয়ে আসছে, মানে প্রমাণ হচ্ছে, মানে ধুলো সরছে প্রমাণ হচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো আজকে নয়, হয়তো 50 বছর পরে, হয়তো ওনার ডিসঅ্যাপিয়ারেন্সের প্রায় এখন 500 বছর কেটেছে, আরও 500 বছর পরে প্রকৃত সত্য সামনে আসবেই। কারণ বারংবার আঘাত করতে থাকলেই মানে ধুলো সরে। নানানজনে নানানভাবে করছে, দেখি এটা এইরকম জোরালো অ্যাকচুয়াল থ্রিলার আর কেউ মনে হয় দিতে পারবে না। তো আবার বলছি, এটা কোনো না কোনোভাবে অন্য কোনো মিডিয়াতে, যেটা পপুলার মিডিয়া, বই পপুলার তো অবশ্যই, কিন্তু যদি ভাস্ট নজরে দেখা হয়, বাংলা বই কিন্তু ততটা জনপ্রিয় নয়, এটা ইংরেজি বইতেও নয়, অন্য কোনো মিডিয়ামে আলোচনা হোক। আজকে কনানড্রাম আমিও কিনেছি, পড়বো, কিন্তু কনানড্রামের নাম বা কনানড্রাম সম্পর্কে পড়ার ইচ্ছা তখনই দেখেছি যখন আমি গুমনামি দেখেছি। তো ব্যাপারটা ওই, আমাদের এখন এগোতে গেলে দ্বিতীয় কোনো মিডিয়ামের হেল্প লাগবেই। তো আমার জানি এই ভিডিও অনেকেই দেখবেন, এমন লোকও দেখবেন যাদের সেই ক্ষমতা রয়েছে যে দ্বিতীয় কোনো মিডিয়াতে এটাকে নিয়ে আলোচনা করার বা তাদেরকে কনভিন্স করানোর যে এটাকে নিয়ে কিছু করা হোক। আই প্রেফার ফার্স্ট অফ অল রেডিও, কেননা এত জোরালো একটা বক্তব্যকে সিনেমায় দেখাতে গেলে একটা প্লটকে 5 বার কে অভিনয় করাবে, একটাই ঘটনা 5 রকমভাবে আলোচনা হয়েছে। তো এই জন্য মাথা হ্যাং হয়ে যাচ্ছে, মানে একটা পাতার বেশি পড়া যাচ্ছে না, একটা অধ্যায় পড়ার পরে ভাবাচ্ছে, এতটাই ডিটেইলিংয়ে উনি লিখেছেন, মানে পুরো মনে হচ্ছে ভদ্রলোক ওই অকুস্থলে বসেছিলেন। মানে ঘটনা ঘটার আগের থেকে, ঘটনা ঘটে যাওয়ার পরের থেকে উনি প্রত্যক্ষদর্শী প্রত্যেকটা ঘটনা, যেখানে কেউ কোনদিন যেতে পারেনি, উনি সেখানেও বসেছিলেন, এতটাই ডিটেইলে উনি ইনটিউশন লাগিয়েছেন। তো সেই যে ডিডাকশন ক্ষমতা বা প্রবাবিলিটির ক্ষমতা বা অনুমান ক্ষমতা, সব কিছুকে সিনেমায় দেখানো একটু টাফ, একটু না ভালোই টাফ। তো আমাকে যদি কেউ অপশান দেয় যে বইটাকে কোথায় রিপ্রেজেন্ট করা যায় অন্য কোনো মিডিয়া, আমি বলবো যে অডিও মিডিয়াতে এটা নিয়ে কোনো আলোচনা হোক, সেটা সিরিজ পডকাস্ট হোক, সেটা যদি কেউ দেখে থাকে বা শুনে থাকে প্লিজ প্রসিড করার চেষ্টা করুন। মানে এই বই নিয়ে এতদিনে হয়তো আসা উচিত। মানে আবার বলছি, গুমনামি যদি সিনেমা হতে পারে, ওয়াই নট চৈতন্য? মানে এত জোরালো একটা থ্রিলার আমি এর আগে পড়িনি, যার জন্য এখনও নেশা কাটিনি। কম বই তো পড়লাম না, এতদিন তো নেশা কেটে যাওয়া উচিত ছিল।
তারপরে যদি কানে আছে যে চৈতন্য অন্তর্ধান রহস্যকে নিয়ে নতুন বই বেরিয়েছে, জাস্ট হয়তো 10 দিন পরে হোক, 10 দিন আগে, 20 দিন পরে হোক, ওটাকে আমি কম মানে নিচ্ছি, মানে নেবই যাকে বলে, এরকম ব্যাপার। এই হলো গিয়ে আমার বক্তব্য। অনেক আগামাথা ছাড়া কথা বলতে চাচ্তাম, এটি হয়তো লাইভের বক্তব্য। জানি না, সবাই তো সব গুছিয়ে বলে, আমি তো গুছিয়ে বলতে পারি না। কোনোদিনই তো কিছু গুছিয়ে বলি, তারপরে তো আপনারা সঙ্গে থাকছেন। এই দীর্ঘ বক্তব্যের এটাই বক্তব্য যে এইটাকে অন্য মিডিয়ার লোকেরা পড়ুক, অন্য মিডিয়ার লোকেরা পড়ুক, দরকার তো কিছুটা অংশ এডিট করে হলেও ডিসঅ্যাপিয়ারেন্স নিয়েও কিছুটা করুক, কিন্তু অন্য মিডিয়া এটাকে আলোচনা হোক। কারণ না হলে পরে না বৃহত্তরভাবে এটাকে ভাববে না, শুধু বই জগতে এরা আবদ্ধ হয়ে থাকবে। আর এখন তো সব বই জগৎ আর মিডিয়া জগৎ প্রায় পাশাপাশি থাকে। তো এটাই বলছি, আপনারা করুন, এটাই আমার বক্তব্য। তো আপাতত লাইভ থেকে আউট হলাম। আপনারা যারা পরে দেখবেন এই ভিডিওটা, তারা কমেন্ট করবেন যে কেমন লাগলো। ইউটিউবেও যারা পরে দেখবেন তারাও কমেন্ট করবেন। যদিও ইউটিউবের এত দূর অবধি দেখার কারো মানে নেই, ধৈর্য নেই, মানে এত লম্বা ভিডিও কে দেখবে ইউটিউবে, তা যদি আগা মাথা ছাড়া হয়। তো ঠিক আছে, আপাতত বাই।